অনেকেই আছে একবার ঘুম চটে গেলে আর ঘুমোতে পারে না। আমার সেই সমস্যা নেই, যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি। মহাপুরুষদের ইচ্ছা মৃত্যুর ক্ষমতা থাকে, আমার আছে ইচ্ছা ঘুমের ক্ষমতা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইচ্ছে করলেই ঘুমিয়ে পড়া, এই ক্ষমতাও তো তুচ্ছ করার নয়। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আমার আরেকটা ক্ষমতা আছে, ইচ্ছা স্বপ্নের ক্ষমতা। নিজের ইচ্ছা অনুযায়ী স্বপ্ন দেখতে পারি। যেমন ধরা যাক, সমুদ্র দেখতে ইচ্ছে করছে, বিছানায় গা এলিয়ে কল্পনায় সমুদ্রকে দেখতে হবে। কল্পনা করতে করতে ঘুম এসে যাবে, তখন আসবে স্বপ্নের সমুদ্র। তবে কল্পনার সমুদ্রের সঙ্গে স্বপ্নের আকাশ এবং পাতাল পার্থক্য থাকবে। সমুদ্র কল্পনা করতে করতে পাশ ফিরলাম, ঘুম আসি আসি করছে। অনেকদিন স্বপ্নে সমুদ্র দেখা হয় না। আজ দেখা হবে ভেবে খানিকটা উৎফুল্লও বোধ করছি, আবার একটু ভয় ভয়ও লাগছে। আমার ইচ্ছা স্বপ্নগুলি কেন জানি শেষের দিকে খানিকটা ভয়ঙ্কর হয়ে পড়ে। শুরু হয় বেশ সহজভাবেই, শেষ হয় ভয়ঙ্করভাবে। কে বলবে এর মানে কি? একজন কাউকে যদি পাওয়া যেত যে সব প্রশ্নের উত্তর জানে, তাহলে চমৎকার হতো। ছুটে যাওয়া যেত তার কাছে। এরকম কেউ নেই। বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার নিজের কাছে খুঁজি। নিজে যে প্রশ্নের জবাব দিতে পারি না, সেই প্রশ্নগুলিকে সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দিই। ডাস্টবিনের মরা বিড়াল, পচাগলা খাবার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে প্রশ্নগুলিও পড়ে থাকে। আমরা ভাবি প্রশ্নগুলিও একসময় পচে যাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি এসে নিয়ে যাবে। কে জানে নেয় কি না। আমি পাশ ফিরলাম। ঘুম আর স্বপ্ন দুটাই একসঙ্গে এসেছে। আমার স্বপ্ন দেখার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি স্বপ্ন দেখার সময় বুঝতে পারি যে স্বপ্ন দেখছি, এবং মাঝে মধ্যে স্বপ্নও বদলে ফেলতেও পারি। যেমন ধরা যাক, খুব ভয়ের একটা স্বপ্ন দেখছি, অনেক উঁচু থেকে সাঁই সাঁই করে নিচে পড়ে যাচ্ছি, শরীর কাঁপছে। তখন হুট করে স্বপ্নটা বদলে অন্য স্বপ্ন করে ফেলি। স্বপ্নের মধ্যে ব্যাখ্যাও করতে পারি স্বপ্নটা কেন দেখছি। আজ দেখলাম মারিয়ামের বাবা আসাদুল্লাহ সাহেবকে। তাকে দেখা খুব স্বাভাবিক, একটুক্ষণ আগেই মারিয়ামের সঙ্গে তার কথা হচ্ছিল। মারিয়াম তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কারণ তিনি অন্ধ। এটা কেন দেখলাম বুঝতে পারছি না। আসাদুল্লাহ সাহেব অন্ধ না। আসাদুল্লাহ সাহেবকে একটা চেয়ারে বসিয়ে দেয়া হলো, তখন তার মুখটা হয়ে গেল পত্রলেখক আসগর সাহেবের মতো। এটা কেন হলো বোঝা গেল না। স্বপ্ন অতি দ্রুত জটিল হয়ে যায়। খুব জটিল হলে স্বপ্ন হাতছাড়া হয়ে যায়, তখন আর তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মনে হচ্ছে স্বপ্ন জটিল হতে শুরু করেছে। মারিয়াম তার বাবার পেছনে গিয়ে দাঁড়ালো। যদিও ভদ্রলোককে এখন দেখাচ্ছে পুরোপুরি আসগর সাহেবের মতো। মারিয়াম বলল, আমার বাবা পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন, যার যা প্রশ্ন আছে করুন। আমাদের হাতে সময় নেই, একেবারেই সময় নেই। যে কোনো সময় রমনা থানার ওসি চলে আসবেন। তিনি আসার আগেই প্রশ্ন করতে হবে। কুইক কুইক, কে প্রথম প্রশ্ন করবেন? কে কে? আমি বুঝতে পারছি স্বপ্ন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে এখন চলবে তার নিজস্ব অদ্ভুত নিয়মে। আমি তারপরেও হাল ছেড়ে দিলাম না, হাত ওঠালাম। মারিয়াম বলল, আপনি প্রশ্ন করবেন? জি। আপনার নাম এবং পরিচয় দিন। আমার নাম হিমু, আমি একজন মহাপুরুষ। আপনার প্রশ্ন কি বলুন, আমার বাবা আপনার প্রশ্নের জবাব দেবেন। মহাপুরুষ হওয়ার প্রথম শর্ত কি? আসাদুল্লাহ সাহেব উঠে দাঁড়িয়েছেন। তিনি মহাপুরুষ হবার শর্ত বলা শুরু করেছেন। তার গলার স্বর ভারী এবং গম্ভীর, খানিকটা প্রতিধ্বনি হচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের গুহার ভেতর থেকে কথা বলছেন। এক এক যুগের মহাপুরুষ এক এক রকম হন। মহাপুরুষদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। হজরত মুসা আলাইহিসসালামের সময় যুগটা ছিল জাদুবিদ্যার। বড় বড় জাদুকর তাদের অদ্ভুত সব জাদু দেখিয়ে বেড়াতেন। কাজেই সেই যুগে মহাপুরুষ পাঠানো হলো জাদুকর হিসেবে। হজরত মুসার ছিল অসাধারণ জাদু ক্ষমতা। তার হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। সে সাপ অন্য জাদুকরদের সাপ খেয়ে ফেলত। হজরত ইউসুফের সময়টা ছিল সৌন্দর্যের। তখন রূপের খুব কদর ছিল। হজরত ইউসুফকে পাঠানো হলো অসম্ভব রূপবান মানুষ হিসেবে। হজরত ঈসা আলাইহিসসালামের যুগ ছিল চিকিৎসার।
নানান ধরনের ওষুধপত্র তখন বের হলো। কাজেই হজরত ঈসাকে পাঠানো হলো অসাধারণ চিকিৎসক হিসেবে। তিনি অন্ধত্ব সারাতে পারতেন, বোবাকে কথা বলার ক্ষমতা দিতে পারতেন। বর্তমান যুগ হচ্ছে ভণ্ডামির, কাজেই এই যুগে মহাপুরুষকে অবশ্যই ভণ্ড হতে হবে। হাততালি পড়ছে, হাততালির শব্দে মাথা ধরে যাচ্ছে। আমি চেষ্টা করছি স্বপ্নের হাত থেকে রক্ষা পেতে। এই স্বপ্ন দেখতে ভালো লাগছে না, কিন্তু স্বপ্ন ভাঙছে না। ফুপা টেলিগ্রামের ভাষায় চিঠি পাঠিয়েছেন, এমার্জেন্সি কাম শার্প। চিঠি নিয়ে এসেছে তার অফিসের পিয়ন। সে যাচ্ছে না, চিঠি হাতে দিয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার? সে শুকনা গলায় বলল, বকশিস। বকশিস কিসের? তুমি ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছো। তোমাকে যে ধরে মার লাগাচ্ছি না এই যথেষ্ট। ভালো খবর আনলে বকশিস পেতে, খুবই খারাপ সংবাদ। রিক্সা ভাড়া দেন, জামু কেমনে? পায়দাল চলে যাবে, হাঁটতে হাঁটতে দৃশ্য দেখতে দেখতে যাবে। তাছাড়া রিক্সা ভাড়া দিলেও লাভ হবে না, আজ রিক্সা চলছে না, ভয়াবহ হরতাল। রিক্সা টুকটাক চলতেছে। টুকটাক যেসব রিক্সা চলছে তাতে চললে বোমা খাবে। জেনে শুনে কাউকে কি বোমা খাওয়ানো যায়? তুমি কোন দল করো? কোনো দল করি না। বলো কি, আওয়ামী লীগ, বিএনপি কোনোটা না? যে না। ভোট কাকে দাও? ভোট দেই না। তুমি তাহলে দেখি নির্দলীয় সরকারের লোক। এরকম তো সচরাচর পাওয়া যায় না। নাম কি তোমার? মোহাম্মদ আব্দুল গফুর। গফুর সাহেব, রিক্সা ভাড়া তোমাকে দিচ্ছি। আমার কাছে একটা পয়সা নেই, ধার করে এনে দিতে হবে। ভাড়া কত? 20 টাকা। বলো কি, এখান থেকে মতিঝিল 20 টাকা? হরতালের টাইমে রিক্সা ভাড়া ডবল। তা তো বটেই, দাঁড়াও আমি টাকা জোগাড় করে আনি। তবে একটা কথা বলি, 20 টাকা পকেটে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, রিক্সায় উঠলেই বোমা খাবে। গফুর রাগি রাগি চোখে তাকালো। আমি মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম, আমি আসলে একজন মহাপুরুষ, ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাই, এই জন্য সাবধান করে দিচ্ছি। যে আচ্ছা। মোহাম্মদ আব্দুল গফুর মুখ বেজার করে বসে রইল। আমি মেসের ম্যানেজারের কাছ থেকে 20 টাকা ধার করলাম। মেস ম্যানেজারের মুখ বেজার হয়ে গেল। মোহাম্মদ আব্দুল গফুরের মুখে হাসি ফুটল। এখন এই মেস ম্যানেজার তার বেজার ভাব অন্যজনের ওপর ঢেলে দেবে, সে আবার আরেকজনকে দেবে। বেজার ভাব চেন রিয়াকশনের মতো চলতে থাকবে। আনন্দ চেন রিয়াকশনে প্রবাহিত করা যায় না, নিরানন্দ করা যায়। ফুপার চিঠি হাতে ঝিম ধরে খানিকক্ষণ বসে কাটালাম। ঘটনা কি আঁচ করতে চেষ্টা করলাম, কিছুই বোঝা যাচ্ছে না। বাদল কি দেশে? ছুটি কাটাতে এসে বড় ধরনের কোনো ঝামেলা বাঁধিয়েছে এইটুকু অনুমান করা যায়। বাদল উদ্ভট কিছু করছে, কেউ তাকে সামলাতে পারছে না। ওঝা হিসেবে আমার ডাক পড়েছে। আমি মন্ত্র পড়লেই কাজ দেবে, কারণ বাদলের কাছে আমি হচ্ছি ভয়াবহ ক্ষমতা সম্পন্ন এক মহাপুরুষ। আমি যদি সূর্যের দিকে তাকিয়ে বলি, এই বেটা সূর্য, দীর্ঘদিন তো পূর্ব দিকে উঠলি, এবার একটু পশ্চিম দিকে ওঠ, পূর্ব দিকে তো উদয় দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে, তাহলে সূর্য তৎক্ষণাৎ আমার কথা শুনে পশ্চিম দিকে উঠবে। বাদল শুধু যে বুদ্ধিমান ছেলে তা না, বেশ বুদ্ধিমান ছেলে। মারিয়ার সাংকেতিক চিঠির পাঠোদ্ধার করতে তার 3 মিনিট লেগেছে। এই ছেলে আমার সম্পর্কে এমন ধারণা করে কি করে আমি জানি না। আমি যদি হিমু ধর্ম নামে নতুন কোনো ধর্মপ্রচার শুরু করি, তাহলে অবশ্যই সে হবে আমার প্রথম শিষ্য, এবং এই ধর্মপ্রচারের জন্যে সে হবে প্রথম শহীদ। বাদল ছাড়াও কিছু শিষ্য পাওয়া যাবে বলে আমার ধারণা। আসকার সাহেব শিষ্য হবেন, ধর্মে মুগ্ধ হয়ে হবেন তা না, ভদ্রলোক শিষ্য হবেন আমাকে খুশি করার জন্যে। কোনোরকম কারণ ছাড়া তিনি আমার প্রতি অন্ধ একটা টান অনুভব করেন। আসকার সাহেব ছাড়া আর কেউ কি শিষ্য হবে? কানা কুদ্দুস কি হবে? সম্ভাবনা আছে, সেও আমাকে পছন্দ করে। তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মানুষ মারতে কেমন লাগে কুদ্দুস? সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, ভালো মন্দ কোনো রকম লাগে না। বটি দিয়ে লাউ কাটতে যেমন লাগে তেমন কচ একটা শব্দ। ঠিক সেই রকম না ভাইজান, মরণের সময় মানুষ চিল্লা ফিল্লা কইরা বড় ত্যাক্ত করে, লাউ তো আর চিল্লা ফাল্লা করে না। তা তো বটেই, চিল্লা ফাল্লার জন্য খারাপ লাগে? জি না, খারাপ লাগে না, চিল্লা ফাল্লাটা করবই, মৃত্যু বলে কথা, মৃত্যু কোনো সহজ ব্যাপার না। ঠিক বললাম না? অবশ্যই ঠিক।
কুদ্দুস মিয়া উদাস ভঙ্গিতে বলল, আপনারা কেউ ডিস্টার্ব করলে নাম ঠিকানা দিয়েন। নাম ঠিকানা দিলে কি করবে? কচ ট্রিটমেন্ট? কচ করে লাউয়ের মতো কেটে ফেলবে? সেইটা আমার বিষয়, আমি দেখব। আপনার কাম নাম ঠিকানা দেওন। আচ্ছা, মনে থাকলো। আরেকটা ঠিকানা দিতেছি। ধরেন কোনো বিপদে পড়ছেন, পুলিশ আপনারে খুঁজতেছে, আশ্রয় দরকার, দানা পানি দরকার, এই ঠিকানায় উপস্থিত হইয়া বলবেন, আমার নাম হিমু, ব্যবস্থা হবে। আমি অ্যাডভান্স আপনার কথা বইলা রাখছি। বলছি, হিমু ভাই আমার ওস্তাদ। আমি হিমু এই কথাটা কাকে বলতে হবে? দরজায় 3টা টোকা দিয়া একটু থামবেন, আবার 3টা টোকা দিবেন, আবার থামবেন, আবার 3 টোকা। এই হইল সিগনাল। তখন যে দরজা খুলবো তারে বলবেন। দরজা কে খুলবে? আমার মেয়ে মানুষ দরজা খুলবো। নাম জয়গুণ। চেহারা বড় বেশি বিউটি, মনে হবে সিনেমার নায়িকা। খুব মোটা কাটা? গিয়ে একবার দেখা আইসেন, এমন সুন্দর, দেখলে মনে হয় গলা টিপা মাইরা ফেলি। গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে কেন? এইসব মেয়ে ছেলে সবার সাথেই রংঢং করে। আপনি একটা বিশিষ্ট লোক, বিপদে পইড়া তার এইখানে আশ্রয় নিছেন, তা হারামি মেয়ে ছেলে করবো কি জানেন? আপনার সাথে দুনিয়ার গফ করব, কাপড় চোপড় থাকবো আওলা, ইচ্ছা কইরা ওলা। ব্লাউজ যেটা পরবো তার 2টা বোতাম নাই। বোতাম ছিল, ইচ্ছা কইরা ছিঁড়েছে, এমন হারামি মেয়ে। নতুন হিমু ধর্মে কুদ্দুসের সেই হারামি মেয়েটা কি ঢুকবে? তার সঙ্গে এখনও পরিচয় হয়নি, একদিন পরিচয় করে আসতে হবে। একটা ধর্ম শুরু করলে সেখানে রূপবতী মহিলা যাদের ব্লাউজের 2টা বোতাম ইচ্ছে করে ছেঁড়া না থাকলে অন্যরা আকৃষ্ট হবে না। মারিয়াকে কি পাওয়া যাবে? মনে হয় না। মারিয়া টাইপ মেয়েদের কখনোই আসলে পাওয়া যায় না। আবার ভুল করলাম, কোনো মেয়েকেই আসলে পাওয়া যায় না। তারা অভিনয় করে সঙ্গে আছে এই পর্যন্তই। অভিনয় শুধু যে অতি প্রিয়জনদের সঙ্গে করে তা না, নিজের সঙ্গেও করে। নিজেরা সেটা বুঝতে পারে না। আমি ফুপার বাসার দিকে রওনা হলাম এমন সময়ে যেন দুপুরে ঠিক খাবার সময় উপস্থিত হতে পারি। 2 মাস খরচ দেওয়া হয়নি বলে মেসে মিল বন্ধ হয়ে গেছে। দুবেলা খাওয়ার জন্যে নিত্য নতুন ফন্দি ফিকির বের করতে হচ্ছে। দুপুরের খাবারটা ফুপার ওখানে সেরে রাতে যাব মেডিকেল কলেজে আসগর সাহেবকে দেখতে। আসগর সাহেবের অবস্থা খুবই খারাপ, তিনি কিছুই খেতে পারেন না। তাকে দেয়া হাসপাতালের খাবারটা খেয়ে নিলে রাত পর্যন্ত নিশ্চিন্ত। খুব বেশি সমস্যা হলে কানা কুদ্দুসের মেয়ে ছেলে 2টা বোতামবিহীন নায়িকা জয়গুণ তো আছেই। আজ বৃহস্পতিবার, হাফ অফিস। ফুপাদের বাসায় গিয়ে দেখি সবাই টেবিলে খেতে বসেছে। সবার সঙ্গে ফুপাও আছেন। তার মুখ সবসময় গম্ভীর থাকে, আজ আরও গম্ভীর। তার চিঠি পেয়ে আমি এসেছি। তারপরেও তিনি এমন ভঙ্গি করলেন যেন আমাকে দেখে তার ব্রহ্মতালু জ্বলে যাচ্ছে। শুধু বাদল চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল, বিকট চিৎকার দিল, আরে হিমুদা, তুমি তুমি কোত্থেকে? ফুপু বিরক্ত গলায় বললেন, তোর ভাব দেখে মনে হচ্ছে সে আকাশ থেকে নেমে এসেছে। খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছিস কেন? বস। বাদল বসল না, ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। আমি গম্ভীর গলায় বললাম, তারপর সব খবর ভালো? মনে হচ্ছে তুই ছুটিতে দেশে এসে আটকা পড়েছিস। হ্যাঁ হিমুদা। সবাই এমন চুপচাপ কেন? কেউ কিছু বলল না, শুধু বাদল বলল, এতদিন পর তোমাকে দেখছি, কী যে ভালো লাগছে। তুমি হাত ধুয়ে খেতে বসো। মা, হিমুদাকে প্লেট দাও, আর একটা ডিম ভেজে দাও। হিমুদা ডিম ভাজা খুব পছন্দ করে। ফার্মের ডিম না মা, দেশি মুরগির ডিম। ফুপু বিরক্ত গলায় বললেন, খামোখা কথা বলবি না বাদল, কথা বলে মাথা ধরিয়ে দিচ্ছিস। ভাত খা, ঘরে 5-6 পদ তরকারি, এর মধ্যে আবার ডিম ভাজতে হবে? কাজের লোক নেই, কিচ্ছু নেই। বাদল বলল, আমি ভেজে নিয়ে আসছি। হিমুদা, তুমি হাত ধুয়ে টেবিলে বসো। আমি হাত ধুয়ে টেবিলে বসলাম। বাদল তার মা বাবার অগ্নিদৃষ্টি উপেক্ষা করে সত্যি সত্যি ডিম ভাজতে গেল। কাপে ডিম ফেটছে, চামচের শব্দ আসছে। আমি টেবিলে বসতে বসতে ফুপার দিকে তাকিয়ে বললাম, বাদলের সমস্যাটা কি? আপনি যে আমাকে চিঠি দিয়েছেন, বাদলের জন্যই তো দিয়েছেন। কি করছে সে? চিকিৎসা করতে হলে রোগটা ভালো মতো জানা দরকার। ফুপা বললেন, হারামজাদা দেশদরদি হয়েছে। অসহযোগের কারণে দেশ ধ্বংস হচ্ছে, এই চিন্তায় হারামজাদার মাথা শর্ট সার্কিট হয়ে গেছে। সে অনেক চিন্তা ভাবনা করে সমস্যা থেকে বাঁচার বুদ্ধি বের করেছে।
আমি আনন্দিত গলায় বললাম, এটা তো ভালো। দেশের সব চিন্তাশীল মানুষই এই সময় দেশ ঠিক করার পদ্ধতি নিয়ে ভাবছেন। মানববন্ধন ফন্ধন কী সব যেন করছেন, হাত ধরাধরি করে শুকনা মুখে দাঁড়িয়ে থাকা। বাদলের পদ্ধতিটা কি? ফুপা বললেন, গাধার পদ্ধতি তো গাধার মতোই। কীরকম সেটা? রাজপথে চার পায়ে হামাগুড়ি দেবে? হামাগুড়ি দিতে দিতে সচিবালয়ের দিকে যাবে? সেটা করলেও তো ভালো ছিল। গাধাটা ঠিক করেছে 0 পয়েন্টে গিয়ে রাজনীতিবিদদের শুভবুদ্ধি জাগ্রত করার জন্যে সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, বেকুবটা 233 টাকা দিয়ে 1 টিন কেরোসিন কিনে এনেছে, তার ঘরে সাজানো আছে। তুই এখন এই যন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দিয়ে যা। কেরোসিন কেনা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখি কি করা যায়। আমি খাওয়া শুরু করলাম। বাদল ডিম ভেজে হাসি মুখে উপস্থিত হলো। আমি বললাম, কী রে, তুই নাকি গায়ে আগুন দিচ্ছিস? বাদল উজ্জ্বল মুখে বলল, হ্যাঁ হিমুদা, আইডিয়াটা পেয়েছি বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে। আত্মাহুতি। পত্রপত্রিকায় নিউজটা ছাপা হলে রাজনীতিবিদরা একটা ধাক্কা খাবেন। 2 নেত্রী বুঝবেন পরিস্থিতি সামাল দিতে হবে, তারা তখন আলোচনায় বসবেন। ফুপা তিক্ত গলায় বললেন, 2 নেত্রীর বোঝার হলে আগেই বুঝতো। এই পর্যন্ত তো কম মানুষ মরেনি, তুই তো প্রথম না। আমি বললাম, এইখানে আপনি একটা ভুল করছেন ফুপা। বাদল প্রথম তো বটেই, এমনিতেই মানুষ মরছে পুলিশের গুলিতে, বোমাবাজিতে, কিন্তু আত্মাহুতি তো এখনো হয়নি। বাদলই হলো প্রথম। পত্রিকায় ঠিকমতো জানিয়ে দিলে এরা ফটোগ্রাফার নিয়ে থাকবে, সিএনএনকে খবর দিলে ক্যামেরা চলে আসবে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সবাই নিউজ কভার করবে। এতে একটা চাপ তৈরি হবে তো বটেই। ফুপা ফুপু দুজনেই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাদের হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে বাদলকে বললাম, বাদল, তোর আইডিয়া আমার পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে হিমুদা? অবশ্যই পছন্দ হয়েছে। দেশমাতৃকার জন্যে জীবনদান সহজ ব্যাপার তো না। তবে শোন, কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে আগুন দিবি। কেরোসিন হচ্ছে ভোলেটাইল, উদ্বায়ী। সঙ্গে সঙ্গে আগুন না দিলে উড়ে চলে যাবে, আগুন আর ধরবে না। আরেকটা ব্যাপার বলা দরকার, শুধু একটা শার্ট গায়ে দিয়ে আগুন ধরালে লাভ হবে না, লোকজন থাবা টাবা দিয়ে নিভিয়ে ফেলবে। তুই আলু পোড়া হনুমান হয়ে যাবি, কিন্তু মরবি না। তোকে যা করতে হবে তা হলো কেরোসিন ঢালার আগে 2টা গেঞ্জি 2টা শার্ট পরতে হবে। বাদল কৃতজ্ঞ গলায় বলল, থ্যাংক ইউ হিমুদা, তোমার সঙ্গে দেখা না হলে তো বিরাট ঝামেলায় পড়তাম। এখন বল, আত্মাহুতির তারিখ কবে ঠিক করেছিস? আমি কিছু ঠিক করিনি, তুমি বলে দাও। তুমি যেদিন বলবে সেদিন। দেরি করা ঠিক হবে না। তুই দেরি করলি আর দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, আর্মি এসে ক্ষমতা নিয়ে নিল, এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। হিমুদা, আগামীকাল বা পরশু? ফুপা ফুপু দুজনেই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছেন। ফুপু যে দৃষ্টি নিক্ষেপ করছেন সেই দৃষ্টির নিকনেম হলো অগ্নিদৃষ্টি। 233 টাকা দামের কেরোসিন টিনের সবটুকু আগুন এখন তার 2 চোখে। আমি তার অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বাদলকে বললাম, যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। হাতে আমাদের সময় অল্প, এর মধ্যেই তোর নিজের কাজ সব গুছিয়ে ফেলতে হবে। আমার আবার কাজ কি? আত্মীয় স্বজন সবার বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে বিদায় নেয়া, 5 ছুঁয়ে সালাম করা, সবার দোয়া নেয়া, এসএসসি পরীক্ষার আগে ছেলেমেয়েরা যা করে, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ভিক্ষা। এইসব ফর্মালিটিস আমার ভালো লাগে না হিমুদা। ভালো না লাগলেও করতে হবে, আত্মীয় স্বজনদের একটা স্বাদ আহ্লাদ তো আছে। তোর চিন্তার কারণ নেই, আমি সঙ্গে যাব। তুমি সঙ্গে গেলে যাব। আমি ফুপার দিকে তাকিয়ে বললাম, বাদলের জন্য অ্যাডভান্স কুলখানি করলে কেমন হয় ফুপা? সবাইকে খবর দিয়ে একটা কুলখানি করে ফেললাম। অনলি 1 আইটেম, কাচ্চি বিরিয়ানি। বাদল নিজে উপস্থিত থেকে সবাইকে খাওয়ালো। নিজের কুলখানি নিজে খাওয়াও একটা আনন্দের ব্যাপার। ফুপা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভয়ঙ্কর কিছু করে ফেলবেন কিনা কে জানে। কই মাছের ঝোলের বাটি আমার দিকে ছুঁড়ে ফেললে বিশ্রী ব্যাপার হবে। আমি বাটি নিজের দিকে টেনে নিলাম। বিকেলে বাদলকে নিয়েই বের হলাম। 2-1 জন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে হাসপাতালে আসগর সাহেবকে দেখতে যাব। বাদলকে অত্যন্ত প্রফুল্ল দেখাচ্ছে। বড় কিছু করতে পারার আনন্দে সে ঝলমল করছে। বাদল, জি। তোর কাছে টাকা আছে? 142 টাকা আছে। তাহলে চল, আমাকে শিক কাবাব আর নান রুটি কিনে দে। কেন? একজনকে শিক কাবাব আর নান রুটির দাওয়াত দিয়েছি, টাকার অভাবে কিনতে পারছি না।
কাকে দাওয়াত দিয়েছ? একটা কুকুরকে, কাউরান বাজারে থাকে, পা খোড়া, আমার সঙ্গে খুব খাতির। অন্য কেউ হলে আমার কথায় বিস্মিত হতো, বাদল হলো না। পশু পাখি কীটপতঙ্গ এদের সঙ্গে আমার ভাব তো থাকবেই, আমি তো সাধারণ কেউ না। হিমুদা, বল, তোমার একটা জিনিস আমার কাছে আছে, তুমি এটা নিয়ে নিও, মরে গেলে তুমি পাবে না। আমার কি আছে তোর কাছে? ওই যে 5 বছর আগে একটা সাংকেতিক চিঠি দিয়েছিলে, মারিয়া নামের একটা মেয়ে তোমাকে লিখেছিল, ওই চিঠি এখনও রেখে দিয়েছিস? কি আশ্চর্য, তোমার একটা জিনিস তুমি আমার কাছে দিয়েছো আর আমি সেটা ফেলে দেব? তুমি আমাকে কি ভাবো? সাংকেতিক চিঠি তুই এত চট করে ধরে ফেললি কি করে বলতো? এই ব্যাপারটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। বাদল আনন্দিত গলায় বলল, খুব সোজা। আমি তোমাকে বললাম যে চিঠি দিয়েছে তার নাম কি, তুমি বললে মারিয়া, কাজী চিঠির শেষে তার নাম থাকবে। চিঠির শেষে লেখা ছিল NBSJB, অর্থাৎ এম এর জায়গায় মেয়েটা লিখেছে N, এর জায়গায় লিখেছে B, যেখানে আর হওয়ার কথা সেখানে লিখেছে S। মেয়েটা করেছে কি জানো? যে অক্ষরটা লেখার কথা সেটা না লিখে তার পরেরটা লিখেছে। এখন বুঝতে পারছো? পারছি। চিঠি দেশে কী লিখেছিল তুমি জানতে চাওনি? বলবো কি লিখেছে? না। বাদল, একটা কথা শোন, তোর এত বুদ্ধি কিন্তু তুই একটা সহজ জিনিস বুঝতে পারছিস না। সহজ জিনিসটা কি? আজ থাক, আরেকদিন বলবো। শিক কাবাব এবং নান রুটি কিনে এনেছি। কুকুরটাকে পাওয়া গেছে, সে আমাকে দেখেই ছুটে এসেছে। বাদলের দিকে প্রথমে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আমি বললাম, তোর খাবার এনেছি, তুই আরাম করে খা। এ হচ্ছে বাদল, অসাধারণ বুদ্ধিমান একটা ছেলে। কুকুরটা বাদলের দিকে তাকিয়ে ছোট্ট করে দুবার ঘেউ ঘেউ করে খেতে শুরু করলো। আমি বললাম, মাংসটা আগে খা, নান রুটি খেয়ে পেট ভরালে পরে আর মাংস খেতে পাবি না। কুকুরটা নান রুটি ফেলে মাংস খাওয়া শুরু করলো। বাদল বিস্ময়ে অভিভূত হয়ে বলল, ও কি তোমার কথা বোঝে? আমি হাই তুলতে তুলতে বললাম, আমার ধারণা নিম্ন শ্রেণীর পশু পাখি মানুষের কথা বোঝে, অতি উচ্চ শ্রেণীর প্রাণী মানুষই শুধু একে অন্যের কথা বোঝে না। বেগম খালেদা জিয়া কী বলছেন তা শেখ হাসিনা বুঝতে পারছেন না, আবার শেখ হাসিনা কী বলছেন তা বেগম খালেদা জিয়া বুঝতে পারছেন না। আমরা দেশের মানুষ কি বলছি সেটা আবার তারা বুঝতে পারছেন না, তারা কি বলছেন তাও আমাদের কাছে পরিষ্কার না। বাদল বলল, কেন? আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, এই প্রশ্নের জবাব আমি জানি না, আসাদুল্লাহ সাহেব হয়তো জানেন। আসাদুল্লাহ সাহেব কে? যে মেয়েটি আমাকে চিঠি দিয়েছিল, তার বাবা। আসাদুল্লাহ সাহেব পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। কুকুরটা খেয়ে যাচ্ছে, মাঝখানে একবার খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে বিরক্তির ভঙ্গিতে লেজ নাড়ল, যেন বলল, এত খাবার তোমাকে কে আনতে বলেছে? আমি সামান্য পথের নেড়ি কুকুর, আমাকে এতটা মমতা দেখানো কি ঠিক হচ্ছে? আমাদের পশু জগতের নিয়ম খুব কঠিন, ভালোবাসা ফেরত দিতে হয়। মানুষ হয়ে তোমরা বেঁচে গেছো, তোমাদের ভালোবাসা ফেরত দিতে হয় না। আজকার সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো না। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। চলে আসছি, দরজার কাছের বেড থেকে একজন ক্ষীণ স্বরে ডাকলো, ভাই সাহেব। আমি ফিরলাম। আমারে চিনছেন ভাই সাহেব? না। আমি মোহাম্মদ আব্দুল গফুর, আপনার কাছে চিঠি নিয়ে গেছিলাম, 20 টাকা বকশিস দিলেন। খবর কি গফুর সাহেব? খবর ভালো না ভাই সাহেব, বোমা খাইছি, রিক্সা কইরা ফিরতেছিলাম, বোমা মারছে। রিক্সায় উঠতে নিষেধ করেছিলাম, কপালের লিখন না যায় খণ্ডন। তা তো বটেই, ঠ্যাং একটা কাইটা বাদ দিছে ভাই সাহেব। একটা তো আছে, সেটাই কম কি, নাই মামার চেয়ে কানা মামা। ভাই সাহেব, আমার জন্য একটু দোয়া করবেন ভাই সাহেব। দেখি সময় পেলে করব, একেবারেই সময় পাচ্ছি না, হাঁটাহাঁটি খুব বেশি হচ্ছে। গফুর সাহেব, যাই। গফুর তাকিয়ে আছে। গফুরের বিছানায় যে মহিলা বসে আছেন তিনি বোধহয় গফুরের কন্যা। অসুস্থ বাবার পাশে কন্যার বসে থাকার দৃশ্যের চেয়ে মধুর দৃশ্য আর কিছু হতে পারে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, মা, যাই। মেয়েটি চমকে উঠল। আমি তাকে মা ডাকবো এটা বোধহয় সে ভাবেনি। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবের সঙ্গে আমার পরিচয় হয় বলাকা সিনেমা হলের সামনের পুরনো বইয়ের দোকানে। আমি দূর থেকে লক্ষ্য করলাম এক ভদ্রলোক পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে, তার হাতে চামড়ায় বাঁধানো মোটা একটা বই,
তিনি খুবই অসহায় ভঙ্গিতে চারদিকে তাকাচ্ছেন, যেন জনতার ভেতর কাউকে খুঁজছেন। ভদ্রলোকের পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে চশমা। ফটোসেন্সিটিভ গ্লাস বলেই দুপুরের কড়া রোদে সানগ্লাসের মতো কালো হয়ে ভদ্রলোকের চোখ ঢেকে দিয়েছে। আমি ভদ্রলোকের দিকে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। হতভম্ব হবার প্রধান কারণ, এমন সুপুরুষ আমি অনেক দিন দেখিনি। সুন্দর পুরুষদের কোনো প্রতিযোগিতা নেই। থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই এই ভদ্রলোককে পাঠানো যেত। চন্দ্রের কলঙ্কের মতো যাবতীয় সৌন্দর্যে খুঁত থাকে। আমি ভদ্রলোকের খুঁতটা কি বের করার জন্য এগিয়ে গেলাম এবং তাকে চমকে দিয়ে বললাম, কেমন আছেন? অপরিচিত কেউ কেমন আছেন বললে আমরা জবাব দিই না। হয় ভুরু কুচকে তাকিয়ে থাকি, কিংবা বলি আপনাকে চিনতে পারছি না। এই ভদ্রলোক তা করলেন না। সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন, জি ভালো। কাছে এসেও ভদ্রলোকের চেহারায় খুঁত ধরতে পারা গেল না। 50-এর মতো বয়স, মাথা ভর্তি চুল, চুলে পাক ধরেছে। মাথার আধা আধি চুল পাকা। এই পাকা চুলেই তাকে ভালো লাগছে। মনে হচ্ছে কুচকুচে কালো হলে তাকে মানাতো না। অসম্ভব রূপবতীদের বেলাতেও আমি এই ব্যাপারটা দেখেছি। তারা যখন যেভাবে থাকে সেভাবেই তাদের ভালো লাগে। কপালে টিপ পড়লে মনে হয়, আহ টিপটা কি সুন্দর লাগছে। টিপ না থাকলে মনে হয়, ভাগ্যি সেই মেয়ে অন্য মেয়েগুলির মতো কপালে টিপ দেয়নি। টিপ দিলে তাকে একেবারেই মানাতো না। আমার ধারণা হলো, ভদ্রলোকের চোখে হয়তো কোনো সমস্যা আছে। হয়তো চোখ টেরা, কিংবা একটা চোখ নষ্ট, সেখানে পাথরের চোখ লাগানো। ফটোসেন্সিটিভ সানগ্লাস চোখ থেকে না খোলা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। কাজেই আমাকে ভদ্রলোকের সঙ্গে কিছু সময় থাকতে হবে। এই সময়ের ভেতর নিশ্চয়ই তার চোখে ধুলোবালি পড়বে। চোখ পরিষ্কার করার জন্য চশমা খুলবেন। যদি দেখি ভদ্রলোকের চোখও সম্রাট অশোকপুত্র কুণালের চোখের মতো অপূর্ব, তাহলে আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হবে। আমি অনেক দিন থেকেই নিখুঁত রূপবান পুরুষ খুঁজে বেড়াচ্ছি। নিখুঁত রূপবতীর দেখা পেয়েছি, রূপবানের দেখা এখনও পাইনি। আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে পরিচিত মানুষের মতো হাসলাম। তিনিও হাসলেন, তবে ব্যাকুল ভঙ্গিতে চারদিক তাকানো দূর হলো না। আমি বললাম, স্যার কোনো সমস্যা হয়েছে? তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, একটা সমস্যা অবশ্যই হয়েছে। ভালো একটা পুরনো বই পেয়েছি, হোল্ডারের ইন্টারপ্রিটেশন অফ কনসায়েন্স। অনেক দিন বইটা খুঁজছিলাম, হঠাৎ পেয়ে গেলাম। আমি বললাম, বইটা কিনতে পারছেন না? টাকা শর্ট পড়েছে? তিনি বললেন, জি। কি করে বুঝলেন? ভাবভঙ্গি থেকে বোঝা যাচ্ছে। আমার কাছে 121 টাকা আছে। এতে কি হবে? 100 টাকা হলেই হবে। আমি 100 টাকার নোট বাড়িয়ে দিলাম। ভদ্রলোক খুব সহজভাবে নিলেন। অপরিচিত একজন মানুষ তাকে 100 টাকা দিচ্ছে, এই ঘটনা তাকে স্পর্শ করল না, যেন এটাই স্বাভাবিক। ভদ্রলোক বই খুলে ভেতরের পাতায় আরেকবার চোখ বোলালেন। মনে হচ্ছে দেখে নিলেন মলাটে যে নাম লেখা ভেতরেও সেই নাম কিনা। বই বগলে নিয়ে ভদ্রলোক এগুচ্ছেন। আমি তার পেছনে পেছনে যাচ্ছি। তার চোখ ভালো মতো না দেখে বিদায় হওয়া যায় না। ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম হিমালয়। ভদ্রলোক বললেন, সুন্দর নাম, হিমালয়। বললেন অন্যমনস্ক ভঙ্গিতে। হিমালয় নাম শুনে সবাই সামান্য হলেও কৌতূহল নিয়ে আমাকে দেখে, ইনি তাও দেখছেন না, যেন হিমালয় নামের অনেকের সঙ্গে তার পরিচয় আছে। আমরা নিউ মার্কেটের কার পার্কিং এলাকায় গিয়ে পৌঁছলাম। তিনি সাদা রঙের বড় একটা গাড়ি দরজা খুলতে খুলতে বললেন, আসুন, ভেতরে আসুন। আমি বিস্মিত হয়ে বললাম, ভেতরে যাব কেন? তিনি আমার চেয়েও বিস্মিত হয়ে বললেন, আমার বাড়িতে চলুন, আপনাকে টাকা দিয়ে দেব। তারপর আমার ড্রাইভার আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছে দেবে। অসম্ভব, আমার এখন অনেক কাজ। বেশ, আপনার ঠিকানা বলুন, আমি টাকা পৌঁছে দেব। আমার কোনো ঠিকানা নেই। সে কি? স্যার, আপনি বরং আপনার টেলিফোন নাম্বার দিন, আমি টেলিফোন করে একদিন আপনাদের বাসায় চলে যাব। কার্ড দিচ্ছি, কার্ডের ঠিকানা, টেলিফোন নাম্বার সবই আছে। কার্ড না দেওয়াই ভালো, আমার পাঞ্জাবির কোনো পকেট নেই। কার্ড হাতে নিয়ে ঘুরবো, কিছুক্ষণ পর হাত থেকে ফেলে দেবো। এর চেয়ে টেলিফোন নাম্বার বলুন, আমি মুখস্থ করে রেখে দিই। আমার স্মৃতিশক্তি ভালো, একবার যা মুখস্থ করি তা ভুলি না। উনি টেলিফোন নাম্বার বললেন। অন্যমনস্ক ভঙ্গিতে গাড়িতে উঠে বসলেন। তখনও তার হাতে বইটি ধরা, মনে হচ্ছে বই হাতে নিয়েই গাড়ি চালাবেন। আমি বললাম, স্যার,
দয়া করে 1 সেকেন্ডের জন্যে আপনি কি চোখ থেকে চশমাটা খুলবেন? কেন? ব্যক্তিগত কৌতূহল মেটাবো। অনেকক্ষণ থেকে আমার মনে হচ্ছিল আপনার একটা চোখ পাথরের। উনি বিস্মিত হয়ে বললেন, এরকম মনে হওয়ার কারণ কি? বলতে বলতে তিনি চোখ থেকে চশমা খুললেন। আমি অবাক হয়ে তার চোখ দেখলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে 4জন মানুষ জন্মেছিলেন। মিশরের রানী ক্লিওপ্যাট্রা, ট্রয়নগরের হেলেন, অশোকের পুত্র কুনাল এবং ইংরেজ কবি শেলি। আমার মনে হলো এই 4টি নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত করা যায়। ভদ্রলোকের কী নাম? আমি জানি না। ভদ্রলোকের নাম জিজ্ঞেস করা হয়নি। তার টেলিফোন নাম্বারও ইতিমধ্যে ভুলে গেছি। তাতে ক্ষতি নেই, প্রকৃতি তাকে কম করে হলেও আরও 4বার আমার সঙ্গে দেখা করিয়ে দেবে। এইসব ব্যাপারে প্রকৃতি খুব উদার। পছন্দের সব মানুষকে প্রকৃতি কমপক্ষে 5বার মুখোমুখি করে দেয়, মুখোমুখি করে মজা দেখে। কাজেই আমি ভদ্রলোকের সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা আর করলাম না। আমি থাকি আমার মতো, উনি থাকেন ওনার মতো। আমি ঠিক করে রেখেছি একদিন নিশ্চয়ই আবার তার সঙ্গে দেখা হবে, তখন তার সম্পর্কে জানা যাবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানুষটা ইন্টারেস্টিং, বইপ্রেমিক। হাতে বইটা পাওয়ার পর আশপাশের সব কিছু ভুলে গেছেন। আমাকে সাধারণ ভদ্রতার ধন্যবাদও দেননি। আমি নিশ্চিত আবার যখন দেখা হবে তখন দেবেন। পরের বছর চৈত্র মাসের কথা। আমার জীবনের বড় বড় ঘটনা চৈত্র মাসে ঘটে। কে বলবে রহস্যটা কি? বেলা 1টার মতো বাজে। ঝাঁঝা রোদ উঠে গেছে। অনেকক্ষণ হেঁটেছি বলে শরীর ঘামে ভিজে গেছে। পাঞ্জাবির এমন অবস্থা যে 2 হাতে চিপে উঠানের দড়িতে শুকোতে দেওয়া যায়। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম। ঠান্ডা 1 গ্লাস পানি খেতে ইচ্ছে হচ্ছে। চোখের সামনে ভাসছে বড় মাপের একটা গ্লাস। গ্লাস ভর্তি পানি, তার উপর বরফের কুচি। কাচের পানির জগ হাতে আরেকজন দাঁড়িয়ে আছে। গ্লাস শেষ হওয়া মাত্র সে গ্লাস ভর্তি করে দেবে। জগ হাতে যে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাত দেখা যাচ্ছে। ধপধপে ফর্সা হাত, হাত ভর্তি লাল আর সবুজ কাচের চুড়ি। জগে করে পানি ঢালার সময় চুড়িতে রিনিঝিনি শব্দ উঠছে। কল্পনার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল পার্থক্য। চৈত্র মাসের দুপুর ঢাকার রাজপথে পানির জগ হাতে চুড়ি পরা কোনো হাত থাকে না। আমি হাঁটতে হাঁটতে ভাবছি, কোনোদিন যদি প্রচুর টাকা হয় তাহলে চৈত্র মাসে ঢাকার রাস্তায় রাস্তায় জলসত্র খুলে দেব। সেখানে হাসি খুশি তরুণীরা পথচারীদের বরফ শীতল পানি খাওয়াবে। ট্যাপের পানি না, ফোটানো পানি। পানিবাহিত জীবাণু যে পানিকে দূষিত করেনি সেই পানি। তরুণীদের গায়ে থাকবে আকাশি রঙের শাড়ি, হাত ভর্তি লাল সবুজ চুড়ি। চুড়ির লাল রঙের সঙ্গে মিলিয়ে ঠোঁটে থাকবে আগুন রঙা লিপস্টিক। তাদের চোখ কেমন হবে? তাদের চোখ এমন হবে যেন চোখের দিকে তাকালেই মনে হয়, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। প্রচণ্ড রোদের কারণেই বোধহয় মরীচিকা দেখার মতো ব্যাপার ঘটল। আমি চোখের সামনে জলসত্রের মেয়েগুলিকে দেখতে পেলাম। একজন না, 4-5 জন। সবার হাতেই পানির জগ, হাত ভর্তি লাল সবুজ চুড়ি। আর তখন আমার পেছনে একটা গাড়ি থামল। গাড়ি থেকে মাথা বের করে জলসত্রের তরুণীদের একজন বলল, এই যে শুনুন, কিছু মনে করবেন না, আপনার নাম কি হিমালয়? আমি বললাম, হ্যাঁ। গাড়িতে উঠে আসুন, আমার নাম মারিয়া। মেয়েটার বয়স 13-14 কিংবা হয়তো আরও কম। বাচ্চা মেয়েরা হঠাৎ শাড়ি পরলে অন্য এক ধরনের সৌন্দর্য তাদের জড়িয়ে ধরে। এই মেয়েটির বেলাও তাই হয়েছে। মেয়েটি জলসত্রের মেয়েদের নিয়ম মতো আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ি পরা মেয়েদের কখনো তুমি বলতে নেই। তবু আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, কেমন আছো মারিয়া? জি ভালো আছি। তোমার হাতে লাল সবুজ চুড়ি নেই কেন? মারিয়া ঘাড় বাঁকিয়ে তাকালো, কিছু বলল না। আমি মেয়েটিকে চিনতে পারছি না, তাতে কিছু যায় আসে না। মারিয়া বলল, আপনি কি অসুস্থ? না। আপনাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আপনি তো আমাকে চেনেন না। আমি কে জানতে চাচ্ছেন না কেন? তুমি কে? আমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে। ও আচ্ছা। আসাদুল্লাহ সাহেব কে তাও তো আপনি জানেন না? না। উনি কে?
উনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি একবার 100 টাকা ধার দিয়েছিলেন, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। যেভাবে কথা বলছেন তাতে মনে হয় এখনও মনে পড়েনি। আপনি বাবাকে বলেছিলেন তার একটা চোখ পাথরের। এখন মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমরা কি এখন তার কাছে যাচ্ছি? তাকে ঋণমুক্ত করার পরিকল্পনা? না, তিনি দেশে নেই। বছরে মাত্র 3 মাস তিনি দেশে থাকেন। আপনার সঙ্গে দেখা হবার 2 মাস পরই তিনি চলে যান। এই 2 মাস আপনি তার সঙ্গে যোগাযোগ করেননি বলে তিনি খুব আপসেট ছিলেন। তিনি চলে যাবার আগে আপনার চেহারার নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছিলেন। আমাকে বলে গিয়েছিলেন যদি আপনাকে আমি বের করতে পারি তাহলে দারুণ একটা উপহার পাবো। তারপর থেকে আমি পথে বের হলেই হলুদ পাঞ্জাবি পরা কাউকে দেখলেই জিজ্ঞেস করি, আপনার নাম কি হিমালয়? ভালো কথা, আপনি আসলেই হিমালয় তো? আমিই হিমালয়। প্রমাণ দিতে পারেন? পারি। আপনার বাবা যে বইটা কিনেছিলেন তার নাম ইন্টারপ্রিটেশন অফ কনসায়েন্স। বাবা বলছিলেন আপনি খুব অদ্ভুত মানুষ। আমার কাছে অবশ্যই তেমন কিছু মনে হচ্ছে না। আমরা যাচ্ছি কোথায়? গুলশানের দিকে যাচ্ছি। গাড়ির ভেতরে এসি দেয়া, শরীর শীতল হয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে। আমি প্রাণপণ চেষ্টা করছি জেগে থাকতে। ঘুম আনার জন্যে মানুষ ভেড়ার পাল গোনে, ঘুম না আসার জন্যে কিছু কি গোনার আছে? ভয়ঙ্কর কোনো প্রাণী গুনতে শুরু করলে ঘুম কেটে যাওয়ার কথা। আমি মাকড়সা গুনতে শুরু করলাম। 1টা মাকড়সা, 2টা মাকড়সা, 3টা, 4টা, 5টা, সর্বনাশ! 50টা আবার ব্ল্যাক উইডো মাকড়সা। কামড়ের সাক্ষাৎ মৃত্যু। এত গোনাগুনি করেও লাভ হলো না। মারিয়াদের বাড়িতে যখন পৌঁছলাম তখন আমি গভীর ঘুমে অচেতন। মারিয়া এবং তাদের ড্রাইভার দুজনে মিলে ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙাতে পারছে না। মারিয়াদের পরিবারের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। মারিয়ার বয়স তখন 15। সেদিনই সে প্রথম শাড়ি পরে। শাড়ির রং বলেছে কি? ও হ্যাঁ, আগে একবার বলেছি। আচ্ছা, আবারও বলি। শাড়ির রং জলছত্রের মেয়েদের শাড়ির মতো আকাশি নীল। ঘুম ভেঙে দেখি চোখের সামনে হুলস্থুল ধরনের বাড়ি। প্রথম দর্শনে মনে হলো বাড়িতে আগুন ধরে গেছে। বুকে একটা ছোটোখাটো ধাক্কার মতো লাগলো। পুরো বাড়ি বোগেনভিলিয়ার গাঢ় লাল রঙে ঢাকা। হঠাৎ ঘুম ভাঙায় ফুলের রঙকে আগুন বলে মনে হচ্ছিল। মারিয়া বলল, বাড়ির নাম মনে করে রাখুন, চিত্রলেখা। চিত্রলেখা হচ্ছে আকাশের একটা তারার নাম। আমি বললাম, ও আচ্ছা। আজ বাড়িতে কেউ নেই, মা গেছেন রাজশাহী। আমি আবারও বললাম, ও আচ্ছা। আপনি কি টাকাটা নিয়ে চলে যাবেন না একটু বসবেন? টাকা নিয়ে চলে যাব। বাড়ির ভেতরে ঢুকবেন না? না। তাহলে এখানে দাঁড়ান। আমি দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আগ্রহ করেই আমাকে এত দূর এনেছে, কিন্তু আমাকে বাড়িতে ঢোকানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। আমি তাতে তেমন অবাক হলাম না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষই আমাকে বাড়িতে ঢোকাতে চায় না, দরজার ওপাশে রেখে আলাপ করে বিদায় করে দিতে চায়। রাস্তায় রাস্তায় দীর্ঘদিন হাঁটাহাঁটির ফলে আমার চেহারায় হয়তো রাস্তা ভাব চলে এসেছে। রাস্তা ভাবের লোকজনদের কেউ ঘরে ঢোকাতে চায় না। রাস্তা ভাবের লোক রাস্তাতেই ভালো। কবিতা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে? আমি সম্ভবত রাস্তাতেই সুন্দর। হিমালয় সাহেব। আমি তাকালাম। বাড়ির ভেতর থেকে মারিয়া ইনস্টিমেটিক ক্যামেরা হাতে বের হয়েছে। বের হতে অনেক সময় নিয়েছে কারণ সে শাড়ি বদলেছে। এখন পরেছে স্কার্ট। স্কার্ট পরায় একটা লাভ হয়েছে, মেয়েটা যে অসম্ভব রূপবতী তা পরিষ্কার হয়ে গেছে। শাড়িতে যেমন অপূর্ব লাগছিল, স্কার্টেও তেমন লাগছে। দীর্ঘ সময় গেটের বাইরে রোদে দাঁড়িয়ে থাকার কষ্ট মেয়েটাকে দেখে একটু যেন কমল। আপনি সূর্যকে সামনে রেখে একটু দাঁড়ান, মুখের উপর সানলাইট পড়ুক, আপনার ছবি তুলব। বাবাকে ছবির একটা কপি পাঠাতে হবে। ছবি দেখলে বাবা বুঝবেন যে আমি আসল লোকই পেয়েছিলাম। হাসবো? হ্যাঁ, হাসতে পারেন। দাঁত বের করে হাসবো না ঠোঁট টিপে? যেভাবে হাসতে ভালো লাগে সেভাবেই হাসুন। আর এই নিন টাকা। মারিয়া 100 টাকার 2টা নোট এগিয়ে দিল। দুটাই চকচকে নোট। বড় লোকদের সবই সুন্দর। আমি অল্প যে কজন দারুণ বড় লোক দেখেছি তাদের কারো কাছেই কখনো ময়লা নোট দেখিনি। ময়লা নোটগুলি এরা কি ওয়াশিং মেশিনে ধুয়ে ইস্ত্রি করে ফেলে, নাকি ডাস্টবিনে ফেলে দেয়? আমি আপনার বাবাকে 100 টাকা দিয়েছিলাম। বাবা বলে দিয়েছেন
যদি আপনার দেখা পাই তাহলে যেন 200 টাকা দিই, কারণ গ্রন্থ সাহেব বইয়ে গুরু নানক বলেছেন, দুগুণা দত্তার চৌগুণা জুজার, দুগুণ নিলে 4 গুণ ফেরত দিতে হয়। বাবা সামনের মাসের 15 তারিখের পর আসবেন। আপনি তখন এলে বাবা খুব খুশি হবেন, আর বাবার সঙ্গে কথা বললে আপনার নিজেরও ভালো লাগবে। আমার ভালো লাগবে সেটা কি করে বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি। বাবার সঙ্গে যে 5 মিনিট কথা বলে সে বারবার ফিরে আসে। ও আচ্ছা। ও আচ্ছা বলে কি আপনার মুদ্রা দোষ? একটু পরপর আপনি ও আচ্ছা বলছেন। কিছু বলার পাচ্ছি না বলে ও আচ্ছা বলছি। বাবার সঙ্গে দেখা করার জন্য আসবেন তো? আসবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নের জবাব আপনি জানেন না, সেই প্রশ্ন বাবার জন্য নিয়ে আসতে পারেন। আমার ধারণা আমার বাবা এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি সব প্রশ্নের জবাব জানেন। আমি যথাসম্ভব বিস্মিত হবার ভঙ্গি করে বললাম, ও আচ্ছা। মারিয়া বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির দারোয়ান গেট বন্ধ করে মোটা মোটা 2 তালা লাগিয়ে দিয়ে জেলের সেন্ট্রির মতো তালা টেনে টেনে পরীক্ষা করতে লাগল। আমি হাতের মুঠোয় 2টা চকচকে নোট নিয়ে চৈত্রের ভয়াবহ রোদে রাস্তায় নামলাম। মারিয়া একবারও বলল না, কোথায় যাবেন বলুন, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। বড় লোকদের ঠান্ডা গাড়ি মানুষের চরিত্র খারাপ করে দেয়। একবার চড়লে শুধুই চড়তে ইচ্ছে করে। আমি রাস্তায় হাঁটা মানুষ। অল্প কিছু সময় মারিয়াদের গাড়িতে চলেছি, এতেই হেঁটে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। আসাদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো আষাঢ় মাসে। বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে ওদের বাড়িতে গিয়েছি। দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না। ভাগ্যক্রমে মারিয়া এসে পড়ল। বড় লোকরা বোধহয় কিছুতেই বিস্মিত হয় না। কাক ভেজা অবস্থায় আমাকে দেখেও একবারও জিজ্ঞেস করলো না, ব্যাপার কি? সহজ ভঙ্গিতে সে আমাকে নিয়ে গেল তার বাবার কাছে। বিশাল একটা ঘরে ভদ্রলোক খালি গায়ে বিছানায় বসে আছেন, অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে বসা। তার চোখ একটা খোলা বইয়ের দিকে। দেখেই বোঝা যায় ভদ্রলোক গভীর মনোযোগে বই পড়ছেন। আমরা দুজন যে ঢুকলাম তিনি বুঝতেও পারলেন না। মারিয়া বলল, বাবা একটু তাকাবে? ভদ্রলোক বললেন, হ্যাঁ তাকাবো। বলার পরেও তাকালেন না। যে পাতাটা পড়ছিলেন সে পাতাটা পড়া শেষ করে বই উল্টে দিয়ে তারপর তাকালেন। তাকিয়ে হেসে ফেললেন। আমি চমকে গেলাম। মানুষের হাসি এত সুন্দর হয়! তৎক্ষণাৎ মনে হলো, ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি। মেয়ে হয়ে জন্মালে এই ঘর থেকে বের হওয়া অসম্ভব হতো। হিমালয় সাহেব না? জি। তুমি কেমন আছো? জি ভালো। বসো, খাটের উপর বসো। আমি কিন্তু স্যার ভিজে জবজবা। কোনো সমস্যা নেই, বসো। মাথা মুছবে? জি না স্যার, বৃষ্টির পানি আমি গায়ে শুকাই। তোয়ালে দিয়ে বৃষ্টির পানি মুছলে বৃষ্টির অপমান হয়। আমি খাটে বসলাম। ভদ্রলোক হাত বাড়িয়ে আমার কাঁধ স্পর্শ করলেন। তুমি কেমন আছো হিমালয়? জি ভালো। ওই দিন তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছিলাম, ধন্যবাদ পর্যন্ত দিইনি। আসলে মাথার মধ্যে সবসময় ছিল বইটা কখন পড়ব। জগতের চারপাশে তখন কি ঘটছিল তা আমার মাথায় ছিল না। ভালো কোনো বই হাতে পেলে আমার এরকম হয়। বইটা কি ভালো ছিল? আমি যতটা ভালো আশা করেছিলাম তার চেয়ে ভালো ছিল। এই জাতীয় বই লাইব্রেরিতে পাওয়া যায় না, পথে ঘাটে পাওয়া যায়। আমি একবার পুরনো খবরের কাগজ কিনে এরকম ফেরিওয়ালার ঝুড়ি থেকে একটা বই জোগাড় করেছিলাম। বইটার নাম ডন অফ ইন্টেলিজেন্স। 1892-তে প্রকাশিত বই। অথর হচ্ছেন ম্যাকমাস্টার, রয়্যাল সোসাইটির ফেলো। চামড়া দিয়ে মানুষ বই বাঁধিয়ে রাখে। ওই বইটা ছিল সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। মারিয়া বলল, বইয়ের কচকচানি শুনতে ভালো লাগছে না বাবা, আমি যাচ্ছি। তোমাদের চা বা কফি কিছু লাগলে বলো, আমি পাঠিয়ে দেব। আসাদুল্লাহ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাদের চা দাও। আর শোনো হিমালয়, তুমি আমাদের সঙ্গে দুপুরে খাবে। তোমার কি আপত্তি আছে? জি না। তোমাকে কি এক সেট শুকনো কাপড় দেবো? লাগবে না স্যার, শুকিয়ে যাবে। তোমাকে দেখে এত ভালো লাগছে কেন বুঝতে পারছি না। মারিয়া, তুই বল তো, এই ছেলেটাকে দেখে আমার এত ভালো লাগছে কেন? তোমার ভালো লাগছে কারণ তুমি ধরে নিয়েছিলে ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হবে না, তাকে ধন্যবাদ দিতে পারবে না, সারা জীবন ঋণী হয়ে থাকবে। তুমি ঋণ শোধ করতে পেরেছো, এই জন্যই তোমার ভালো লাগছে। ভেরি গুড। যতই দিন যাচ্ছে তোর বুদ্ধি চক্রবৃদ্ধি হারে বাড়ছে। মারিয়া চা আনতে গেল। আমি আসাদুল্লাহ সাহেবকে বললাম, আপনাকে একটা প্রশ্ন করব? আমি আসলে আপনাকে দেখতে আসিনি, প্রশ্নটা করতে এসেছি।
আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, কি প্রশ্ন? এই জীবজগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী কি আছে যে আত্মহত্যা করতে পারে? আছে। লেমিং বলে এক ধরনের প্রাণী আছে, ইঁদুর গোত্রীয়। স্ত্রী লেমিংদের বছরে 2টো বাচ্চা হয়, কিন্তু অজ্ঞাত কারণে প্রতি 4 বছর পরপর 2টার বদলে এদের বাচ্চা হয় 10টা করে। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব। এরা তখন করে কি, দল বেঁধে সমুদ্রের দিকে হাঁটা শুরু করে। একসময় সমুদ্রে গিয়ে পড়ে, মিনিট 10 মনের আনন্দে সমুদ্রের পানিতে সাঁতরায়, তারপর সবাই দল বেঁধে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। মাস সুইসাইড। বলেন কি? নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে মাস সুইসাইডের ব্যাপারটা আছে। সিল মাছ করে, নীলতিমিরা করে, হাতি করে, আবার এককভাবে আত্মহত্যার ব্যাপারও আছে। একক আত্মহত্যার ব্যাপারটা দেখা যায় প্রধানত কুকুরের মধ্যে। প্রভুর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে এরা খাওয়া দাওয়া বন্ধ করে আত্মহত্যা করে। পশুদের আত্মহত্যার ব্যাপারটা জানতে চাচ্ছ কেন? জানতে চাচ্ছি কারণ আপনার কন্যার ধারণা আপনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। সত্যি জানেন কিনা পরীক্ষা করলাম। আসাদুল্লাহ সাহেব আবারও হাসছেন। আমার আবারও মনে হলো, মানুষ এত সুন্দর করে হাসে কিভাবে। মারিয়ার এরকম ধারণা অবশ্যই আছে, যদিও তার মার ধারণা আমি পৃথিবীর কোনো প্রশ্নেরই জবাব জানি না। ভালো কথা, হিমালয় নামটা ডাকার জন্য একটু বড় হয়ে গেছে। হিমু ডাকলে কি রাগ করবে? জি না। হিমু সাহেব। জি। ব্যাপারটা কি তোমাকে বলি। আমার হলো জাহাজের নাবিকের চাকরি। সিঙ্গাপুরের গোল্ডেন হেড শিপিং কর্পোরেশনের সঙ্গে আছি। মাসের পর মাস থাকতে হয় সমুদ্রে, প্রচুর অবসর। আমার কাছে বই পড়ার নেশা, ক্রমাগত পড়ি। স্মৃতিশক্তি ভালো, যা পড়ি মনে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে চট করে জবাব দিতে পারি। এনসাইক্লোপিডিয়া হিউম্যানিকা? তুমি তো মজা করে কথা বলো। মোটেই এনসাইক্লোপিডিয়া না। আমি হচ্ছে সেই ব্যক্তি যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত 2বার পড়েছে। এনসাইক্লোপিডিয়া মানুষ কেনে সাজিয়ে রাখার জন্যে, পড়ার জন্যে না। আমার হাতে ছিল প্রচুর সময়, সময়টা কাজে লাগিয়েছি, পড়েছি। পড়তে আপনার ভালো লাগে? শুধু ভালো লাগে না, অসাধারণ লাগে। প্রায়ই কি ভাবি যেন, প্রায়ই ভাবি মৃত্যুর পর আমাকে যদি বেহেশতে পাঠানো হয় তখন কি হবে? সেখানে কি লাইব্রেরি আছে? নানান ধর্মগ্রন্থ ঘেঁটে দেখেছি, স্বর্গে লাইব্রেরি আছে এরকম কোনো কথা কোনো ধর্মগ্রন্থে পাইনি। সুন্দরী হুরদের কথা আছে, খাদ্য পানীয়ের কথা আছে, ফলমূলের কথা আছে, বাট নো লাইব্রেরি। বেহেশতে আপনি নিজের ভুবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছানুসারে আপনার হাতের কাছেই থাকবে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির মতো প্রকাণ্ড লাইব্রেরি। আসাদুল্লাহ সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, নিজের বেহেশত নিজের মতো করা গেলে আমার বেহেশত কীরকম হবে তোমাকে বলি। সুন্দর একটা বিছানা থাকবে, বিছানায় বেশ কয়েকটা বালিশ, চারপাশে আলমারি ভর্তি বই, একদম হাতের কাছে, যেন বিছানা থেকে না নেমেই বই নিতে পারি। কলিং বেল থাকবে, বেল টিপলেই চা আসবে। গান শোনার ব্যবস্থা থাকবে না? ভালো কথা মনে করেছ, অবশ্যই গান শোনার ব্যবস্থা থাকবে। সফট স্টিরিও মিউজিক সারাক্ষণ হবে। মিউজিক পছন্দ না হলে আপনা আপনি অন্য মিউজিক বাজা শুরু হবে। হাত দিয়ে বোতাম টিপে ক্যাসেট বদলাতে হবে না। সারাক্ষণ ঘরে বন্দি থাকতে ভালো লাগবে? বন্দি বলছো কেন? বই খোলা মানে নতুন একটা জগৎ খুলে দেয়া। তারপরেও আপনার হয়তো আকাশ দেখতে ইচ্ছা করবে। এটাও মন্দ বলনি। হ্যাঁ থাকবে, বিশাল একটা জানলা আমার ঘরে থাকবে, তবে জানালায় মোটা পর্দা দেয়া থাকবে। যখন আকাশ দেখতে ইচ্ছে করবে পর্দা সরিয়ে দেব। এই হবে আপনার বেহেশত? হ্যাঁ এই। আপনার স্ত্রী, আপনার কন্যা, এরা আপনার পাশে থাকবে না? থাকলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। ভালো করে ভেবে দেখুন, আপনার বেহেশতে কিছু বাদ পড়ে যায়নি তো? না, সব আছে। খুব প্রিয় কিছু হয়তো বাদ পড়ে গেল। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি এমনভাবে কথা বলছো যেন এক্ষুনি বেহেশতটা তৈরি হয়ে যাচ্ছে। আমি হাসলাম। আসাদুল্লাহ সাহেব ভুরু কুঁচকে বললেন, ও, একটা জিনিস বাদ পড়ে গেছে। ভালো একটা আয়না লাগবে, একসঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এরকম একটা আয়না।
আমার একটা মেয়েলি স্বভাব আছে। আয়নায় নিজেকে দেখতে আমার ভালো লাগে। সবারই আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। আসাদুল্লাহ সাহেব চুরুট ধরাতে ধরাতে বললেন, তুমি কি জানো, আয়নায় মানুষ যে ছবিটা দেখে সেটা আসলে ভুল ছবি, উল্টো ছবি। আয়নার ছবিটাকে বলে মিরর ইমেজ। আয়নায় নিজেকে দেখা যায় না, উল্টো মানুষ দেখা যায়। এমন একটা আয়না কি বানানো যায় না যেখানে মানুষ যেমন তেমনই দেখা যাবে? সেই চেষ্টা কেউ করেনি। আসাদুল্লাহ সাহেব হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়লেন, ভুরু কুঁচকে ফেললেন। আমি বললাম, এত চিন্তিত হয়ে কি ভাবছেন? ভাবছি বেহেশতের পরিকল্পনায় কিছু বাদ পড়ে গেল কি না। আসাদুল্লাহ সাহেব মৃত্যুর আগেই তার বেহেশত পেয়ে গেছেন। তার 4টা গাড়ি থাকা সত্ত্বেও এক মে মাসে ঢাকা শহরে রিক্সা নিয়ে বের হলেন। গাড়িতে চড়লে আকাশ দেখা যায় না, রিক্সায় চড়লে আকাশ দেখতে দেখতে যাওয়া যায় বলেই রিক্সা নেয়া। আকাশ দেখতে দেখতে যাচ্ছিলেন, একটা টেম্পো এসে রিক্সাকে ধাক্কা দিল। এমন কিছু ভয়াবহ ধাক্কা না, তারপরেও তিনি রিক্সা থেকে পড়ে গেলেন। মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, পেরোপ্লাজিয়া হয়ে গেল, সুষুম্নাকাণ্ড ক্ষতিগ্রস্ত হলো। তার বাকি জীবনটা কাটবে বিছানায় শুয়ে শুয়ে। ডাক্তাররা সেরকমই বলেছেন। আমি তাকে একদিন দেখতে গেলাম। যে ঘরে তিনি আছেন তার ঠিক মাঝখানে বড় একটা বিছানা, বিছানায় 5-6টা বালিশ, 3 পাশে আলমারি ভর্তি বই, হাতের কাছে স্টিরিও সিস্টেম, বিছানার মাথার কাছে বড় জানালা, জানালায় ভিনিশিয়ান ব্লাইন্ড। সবই আছে, শুধু কোনো আয়না চোখে পড়ল না। আমাকে দেখিয়ে আসাদুল্লাহ সাহেব হাসি মুখে বললেন, খবর কি হিমু সাহেব? আমি বললাম, জি ভালো। তোমার কাজ তো শুনি রাস্তায় হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি ঠিকমতো হচ্ছে? হচ্ছে। কি খাবে বলো, চা না কফি? একবার বেল টিপলে চা আসবে, 2বার টিপলে কফি। খুব ভালো ব্যবস্থা। কফি খাবো। আসাদুল্লাহ সাহেব 2বার বেল টিপলেন, আবারও হাসলেন। তার হাসি আগের মতোই সুন্দর। প্রকৃতি তাকে বিছানায় ফেলে দিয়েছে, কিন্তু সৌন্দর্য হরণ করেনি। সেদিন বরং হাসিটা আরও বেশি সুন্দর লাগলো। হিমু সাহেব, জি? জীবিত অবস্থাতেই আমি আমার কল্পনার বেহেশত পেয়ে গেছি। আমার কি উচিত না গড অলমাইটির প্রতি কৃতজ্ঞতায় অভিভূত হওয়া? ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। কবিতা শুনবে? আপনি শোনাতে চাইলে শুনব। আগে কবিতা ভালো লাগতো না, ইদানিং লাগছে। শোনো। আসাদুল্লাহ সাহেব কবিতা আবৃত্তি করলেন। ভদ্রলোকের সব কিছুই আগের মতো আছে, শুধু গলার স্বরে সামান্য পরিবর্তন হয়েছে। মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছেন। এখন বাতাস নেই, তবু শুধু বাতাসের শব্দ হয়। বাতাসের মতো সময়ের কোনো রৌদ্র নেই, তবু আছে। কোনো পাখি নেই, তবু রৌদ্রে সারা দিন হংসের আলোর কণ্ঠ রয়ে গেছে। বলো দেখি কার কবিতা? বলতে পারছি না, আমি কবিতা পড়ি না। কবিতা পড়ো না? জি না, আমি কিছুই পড়ি না। 2-একটা জটিল কবিতা মুখস্থ করে রাখি মানুষকে ভড়কে দেওয়ার জন্যে। আমার কবিতাপ্রীতি বলতে এইটুকুই। কফি চলে এসেছে, গন্ধ থেকেই বোঝা যাচ্ছে খুব ভালো কফি। আমি কফি খাচ্ছি। আসাদুল্লাহ সাহেব উপুর হয়ে শুয়ে আছেন, তার হাতে কফির কাপ। তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন জানালার দিকে। সেই জানালায় ভারী পর্দা, আকাশ দেখার উপায় নেই। আসাদুল্লাহ সাহেবের এখন হয়তো আকাশ দেখতে ইচ্ছা করে না। কেমন আছেন আসগর সাহেব? জি ভালো। কীরকম ভালো? আসগর সাহেব হাসলেন। তার হাসি দেখে মনে হলো না তিনি ভালো। মৃত্যুর ছায়া যাদের চোখে পড়ে তারা এক বিশেষ ধরনের হাসি হাসে। উনি সেই হাসি হাসছেন। আমি একবার ময়মনসিংহ সেন্ট্রাল জেলে এক ফাঁসির আসামি দেখতে গিয়েছিলাম। ফাঁসির আসামি কিভাবে হাসে সেটা আমার দেখার শখ। ফাঁসির আসামির নাম হোসেন মোল্লা। তাকে খুব স্বাভাবিক মনে হলো, শুধু যক্ষ্মা রোগীর মতো জলজলে চোখ। সেই চোখও অস্থির।
একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে। বেচারার ফাঁসির দিন তারিখ জেলার সাহেব ঠিক করতে পারছেন না, কারণ বাংলাদেশে নাকি 2 ভাই আছে যারা বিভিন্ন জেলখানায় ফাঁসি দিয়ে বেড়ায়, তারা ডেট দিতে পারছে না। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে আমি যেদিন গিয়েছি সেদিনই 2 ভাই চলে এসেছে। পরদিন ভোরে হোসেন মোল্লার সময় ধার্য হয়েছে। হোসেন মোল্লা আমাকে শান্ত গলায় বলল, ভাই সাহেব, এখনও হাতে মেলা সময়। এই ধরেন আইজ সারাদিন পইড়া আছে, তারপরে আছে গোটা একটা রাইত। ঘটনা ঘটনের এখনও মেলা দেরি। বলেই হোসেন হাসল। সেই হাসি দেখে আমার সারা গায়ে কাঁটা দিল। প্রেতের হাসি। আসগর সাহেবের হাসি দেখেও গায়ে কাঁটা দিল। কি ভয়ঙ্কর হাসি! আমি বললাম, ভাই, আপনার কি হয়েছে? ডাক্তার বলছে কি? আলসার। সারা জীবন অনিয়ম করেছি, খাওয়া দাওয়া সময় মতো হয় নাই, সেখান থেকে আলসার। পেটে রোলারের গুঁতাও তো খেয়েছিলেন। রোলারের গুঁতা না খেলেও যা হওয়ার হতো, সব কপালের লিখন, তাই না হিমু ভাই? তা তো বটেই। দূরে বসে চিকন কলমে একজন কপাল ভর্তি লেখা লেখেন। সেই লেখার উপরে জীবন চলে। মাঝে মাঝে ওনার কলমের কালি শেষ হয়ে যায়, তখন কিছু লেখেন না। মুখে বলে দেন, যা বেটা, নিজের মতো চড়ে খা। এই বলে নতুন কলম নিয়ে অন্য একজনের কপালে লিখতে বসেন। বড়ই রহস্য এই দুনিয়া। রহস্য তো বটেই। এখন বলুন, আপনার চিকিৎসার কি হচ্ছে? অপারেশন হবার কথা। হবার কথা হচ্ছে না কেন? দেশে এখন সমস্যা, ডাক্তাররা ঠিকমতো আসতে পারেন না। অল্প সময়ের জন্য অপারেশন থিয়েটার খোলে, আমার চেয়েও যারা সিরিয়াস তাদের অপারেশন হয়। ও আচ্ছা। মৃত্যু নিয়ে আমার কোনো ভয়ভীতি নাই হিমু ভাই। আমি আবারও বললাম, ও আচ্ছা। ভালো মতো মরতে পারাও একটা আনন্দের ব্যাপার। আপনি শিগগিরই মারা যাচ্ছেন? জি। মরে গেলে 7,000 টাকাটার কি হবে? ওই লোক যে কোনো দিন চলে আসতে পারে। ও আসবে না। বুঝলেন কি করে আসবে না? তার সঙ্গে আমার কথা হয়েছে। তার সঙ্গে কথা হয়েছে মানে? সে কি হাসপাতালে এসেছিল? জি। আসগর ভাই, ব্যাপারটা ভালো মতো বুঝিয়ে বলুন তো, আমি ঠিক মতো বুঝতে পারছি না। আসগর সাহেব মৃদু গলায় কথা বলতে শুরু করলেন। বোঝা যাচ্ছে যা বলছেন খুব আগ্রহ নিয়ে বলছেন। বুঝলেন হিমু ভাই, প্রচণ্ড ব্যথার জন্য রাতে ঘুমাতে পারি না। গত রাতে ডাক্তার সাহেব একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাত 3টার দিকে ঘুমটা ভেঙে গেল। দেখি খুব পানির পিপাসা। হাতের কাছে টেবিলের উপর একটা পানির জগ আছে, জগে পানি নাই। জেগে আছি, নার্সদের কেউ এদিকে আসলে পানির কথা বলবো। কেউ আসছে না। হঠাৎ কে যেন দুবার কাশল। আমার টেবিল উত্তর দিকে, কাশিটা আসলো দক্ষিণ দিক থেকে। মাথা ঘুরিয়ে হতভম্ব হয়ে গেলাম। দেখি মনসুর। মনসুরকে? যে আমাকে 7,001 টাকা দিয়ে গিয়েছিল সে? ও আচ্ছা। আমি গেলাম রেগে। এই লোকটা আমাকে কি যন্ত্রণায় ফেলেছে ভেবে দেখুন দেখি। আমি বললাম, তোমার ব্যাপারটা কি? কোথায় ছিলে তুমি? তুমি কি জানো তুমি আমাকে কি যন্ত্রণায় ফেলেছ? মনসুর চুপ করে রইল, মাথাও তোলে না। আমি বললাম, কথা বলো না কেন? শেষে সে বলল, ভাইজান, আমি আসবো কেমনে? আমার মৃত্যু হয়েছে। আপনি যেমন মনোকষ্টে আসেন, আমিও মনোকষ্টে আসি। এত কষ্টের টাকা পরিবারে পাঠাইতে পারি নাই। আমি বললাম, তুমি ঠিকানা বলো, আমি পাঠিয়ে দিব। টাকার পরিমাণ আরও বেড়েছে। পোস্ট অফিসের পাস বইয়ে টাকা রেখে দিয়েছিলাম, বেড়ে ডবলের বেশি হবার কথা। আমি খোঁজ নেই নাই, তুমি ঠিকানাটা বলো। মনসুর আবার মাথা নিচু করে ফেলল। আমি বললাম, কথা বলো, চুপ করে আছো কেন? মনসুর বলল, ঠিকানা মনে নাই স্যার, পরিবারের নামও মনে নাই। বলেই কান্না শুরু করলো। তখন একজন নার্স ঢুকলো, তাকিয়ে দেখি মনসুর নাই। আমি নার্সকে বললাম, সিস্টার, পানি খাবো। তিনি আমাকে পানি খাইয়ে চলে গেলেন। আমি সারা রাত জেগে থাকলাম মনসুরের জন্যে। তার আর দেখা পেলাম না। এই হচ্ছে হিমু ভাই ঘটনা। এটা কোনো ঘটনা না, এটা স্বপ্ন। স্বপ্ন দেখেছেন? জি না ভাই সাহেব, স্বপ্ন না, স্পষ্ট চোখের সামনে দেখা। মনসুর আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয় নাই। আসগর ভাই, মনসুর মরে ভূত হয়ে আপনার কাছে ছুটে এসেছে? আপনার কথা তার মনে আছে, অথচ পরিবারের নাম ঠিকানা ভুলে গেছে। এটা কি হয়? হয় না। এই ধরনের ঘটনা স্বপ্নে ঘটে। আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে, আপনি তার মধ্যে স্বপ্নের মতো দেখেছেন।
স্বপ্ন না হিমু ভাই। আচ্ছা ঠিক আছে, যান, স্বপ্ন না। আমার মৃত্যুর পর আপনাকে কয়েকটা কাজ করতে হবে হিমু ভাই। যা বলবেন করব। কাজগুলি কি বলবো? আপনি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে মারা যাচ্ছেন না? কিছু সময় তো হাতে আছে। কি করে বলবো ভাই সাহেব? হায়াত মত তো আমাদের হাতে না। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে মৃত্যু আপনার নিজের হাতে। শুনুন আসগর সাহেব, আপনাকে এখন মরলে চলবে না। আমাকে একটা চিঠি লিখে দিতে হবে। আপনার মুক্তার মতো হাতের লেখায় আপনি আমার হয়ে একটা চিঠি লিখবেন। কাকে লিখব? একটা মেয়েকে লিখবেন। তার নাম মারিয়া। খুব দামি কাগজে খুব সুন্দর কালিতে চিঠিটা লিখতে হবে। অবশ্যই লিখব হিমু ভাই, আনন্দের সঙ্গে লিখব। সমস্যাটা কি হলো জানেন? অসহযোগের জন্য দোকানপাট সব বন্ধ। দামি কাগজ যে কিনবো সেই উপায় নেই। কাজেই অসহযোগ না কাটা পর্যন্ত যেভাবেই হোক আপনাকে বেঁচে থাকতে হবে, এটা মনে রাখবেন। আমাকে যদি চিঠিটা লিখে না দিয়ে যান তাহলে আমার একটা আফসোস থেকে যাবে। আপনার চিঠি আমি অবশ্যই লিখে দেব হিমু ভাই। তাহলে আজ উঠি? আর একটু বসেন। অসুস্থ মানুষের পাশে বসে থাকতে ভালো লাগে না। আসগর সাহেব নিচু গলায় বললেন, আমার শরীরটা অসুস্থ, কিন্তু হিমু ভাই মনটা সুস্থ। আমার মনে কোনো রোগ নাই। আমি চমকে তাকালাম। মৃত্যুর লক্ষণ বলে একটা ব্যাপার আছে। মৃত্যুর আগে আগে এইসব লক্ষণ প্রকাশ পায়। মানুষ হঠাৎ করে উচ্চস্তরের দার্শনিক কথাবার্তা বলতে শুরু করে। তাদের চোখের জ্যোতি নিভে যায়, চোখে কোনো প্রাণ থাকে না। শরীরের যে অংশ সবার আগে মারা যায় তার নাম চোখ। হিমু ভাই। জি। ডাক চলাচল কি আছে? কিছুই চলছে না। ডাক চলবে কিভাবে? আমার আত্মীয় স্বজনদের একটু খবর দেওয়া দরকার। ওদের দেখার জন্য যে মনটা ব্যস্ত তা না। অসুস্থ ছিলাম এই খবরটা তারা না পেলে মনে কষ্ট পাবে। ডাক চলাচল শুরু হলেই খবর দিয়ে দেব। মানুষ খুব কষ্ট করছে, তাই না হিমু ভাই? বড় বড় নেতারা যদি ভুল করেন তাহলে সাধারণ মানুষ তো কষ্ট করবেই। আমরা যারা ছোট মানুষ আছি হিমু ভাই, আমরাও ভুল করি। মানুষের জন্মই হয়েছে ভুল করার জন্য। তবে হিমু ভাই, ছোট মানুষের ভুল ছোট ছোট, তাতে তার নিজের ক্ষতি, আর কারোর ক্ষতি হয় না। বড় মানুষের ভুলগুলোও বড় বড়, তাদের ভুলে সবার ক্ষতি হয়। আমরা ছোট মানুষরা নিজেদের মঙ্গল চাই। বড় মানুষরাও তাদের মঙ্গল চান, কিন্তু হিমু ভাই তারা ভুলে যান যেহেতু তারা বড় সেহেতু তাদের নিজেদের মঙ্গল দেখলে হবে না, তাদের দেখতে হবে সবার মঙ্গল। ঠিক বলেছি? ঠিক বলেছেন। আমাকে এইসব ঠিক কথা বলে লাভ কি? যাদের বলা দরকার তাদের বললে তো তারা শুনবেন না। একটা কি ব্যবস্থা করা যায় হিমু ভাই? আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে 2টা কথা বলবো, শেখ হাসিনার সঙ্গে 2টা কথা বলবো। এরশাদ সাহেবের সঙ্গে তো কথা বলা যাবে না, উনি জেলে। কারোর সঙ্গেই কথা বলা যাবে না। নেতারা সবাই আসলে জেলে। নিজেদের তৈরি জেলখানায় তারা আটকা পড়ে আছেন। সেই জেলখানার পাহারা দিচ্ছে তাদেরই প্রিয় লোকজন। তারা তা জানেন না। তারা মনে করেন তারা স্বাধীন মুক্ত বিহঙ্গ। আসগর সাহেব। জি হিমু ভাই। উচ্চস্তরে চিন্তাভাবনা করে কোনো লাভ নেই, আপনি ঘুমাবার চেষ্টা করেন। জি আচ্ছা। আপনাকে একটা কথা বলবো হিমু ভাই, যদি মনে কিছু না করেন। জি না, মনে কিছু করব না। আপনি যে চিঠিটা আমাকে দিয়ে লেখাবেন সেই চিঠির কাগজটা আমি কিনব। সেটা হলে তো খুবই ভালো হয়। আমার হাত একেবারে খালি। বাংলাদেশের সবচেয়ে দামি কাগজটা আমি আপনার জন্য কিনব হিমু ভাই। শুধু কাগজ কিনলে তো হবে না, কলমও লাগবে, কালিও লাগবে। সবচেয়ে দামি কাগজে 2 টাকা দামের বল পয়েন্টে লিখবেন তা তো হয় না। দামি কাগজে লেখার জন্যে দামি কলম লাগে। খুবই খাঁটি কথা বলেছেন হিমু ভাই। কলম আর কালিও আমি কিনব। আমি যে আপনাকে কি পছন্দ করি আপনি জানেন না হিমু ভাই। জানবো না কেন? জানি। ভালোবাসা মুখ ফুটে বলতে হয় না, ভালোবাসা টের পাওয়া যায়। আর যাই আসগর সাহেব, দেশ স্বাভাবিক হোক, দোকানপাট খুলুক, আপনাকে সঙ্গে নিয়ে কাগজ কলম কিনে আনব। অবশ্যই অবশ্যই। আর ইতিমধ্যে যদি মনসুর এসে আপনাকে বিরক্ত করে তাহলে কষে ধমক লাগাবেন। মানুষ হয়ে ভূতদের হাঙ্কি পাঙ্কি সহ্য করা কোনো কাজের কথা না।